আলোচনা করেন, যদি এটা বাংলা সাহিত্যের বাংলার একটা বিষয়, এটা আজকের আলোচনার বিষয় নয়, তবু যদি আপনাদের স্মরণ করে দেওয়ার জন্য একটু বলতে চাই। এই যে আই জি ক্যান জি নট ঠিক আছে। স্পেয়ার অ্যান ইনস্ট্যান্ট, আপনাদের শরণার্থী কথাটা আমি বলতে চাই। গতকাল আমরা একটা রুলস আলোচনা করছিলাম, আমার বন্ধু নাই বললেই চলে। একটা আর্টিকেলের জন্যই অর্থটা এরকম হয়, আমার বন্ধু নাই বললেই চলে, আর আমার বন্ধু অল্প কিছু বন্ধু আছে। তো যখন পজিটিভ অল্প কিছু আছে তখন আর্টিকেল এ লাগে, আর যখন বলে আমার বন্ধু নাই বললেই চলে, আমার পেয়ালায় দুধ নাই বললেই চলে, আম, আমার টাকা নাই বললেই চলে, এ জাতীয় নাই বললেই চললে তখন আর্টিকেল নাই। আর যখন বলবে আমার অল্প কিছু আছে তখন একটা এই আর্টিকেল থাকে। আই ক্যান নট স্পেয়ার অ্যান ইনস্ট্যান্ট, স্পেয়ারের সামনে কোনো আর্টিকেল নাই, কোনো আর্টিকেল নাই। যদিও ইনস্ট্যান্টের সামনে অ্যান আছে, এটা আমাদের ধর্তব্য বিষয় নয়। স্পেয়ারের সামনে এখানে আর্টিকেল নাই, তাহলে বলেন তো অনুবাদটা কি হবে? আমার তিল মাত্র সময় নেই, আমার এক তিল সময় আছে, আমি এক মুহূর্ত অপব্যয় করতে পারি না, উপরে কোনোটি নয়। যেহেতু আর্টিকেল নাই, তার মানে আমার তিল মাত্র সময় নেই। ওকে, ওটা আমাদের আজকে আলোচনার বিষয় না। আমাদের আলোচনার বিষয় হলো ইংরেজি। এখান থেকে শুরু, এই যে 26 থেকে শুরু। আচ্ছা দেখেন, খেয়াল করেন, আমরা 26টাই আগে আলোচনা করি। কোথায় গেল? খেয়াল করেন 26টা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমার কথা শুনতে কারো কোনো অসুবিধা হচ্ছে? সাউন্ড শুনতে কোনো অসুবিধা হচ্ছে? জানাবেন। একজন মাইক অন করে আমার সাথে কথা বলবেন। সাউন্ড শুনতে কোনো অসুবিধা ফিল করতেছেন কিনা এটা একটু আমাকে কনফার্ম জানাবেন, মানে একজন হোস্ট হিসেবে কাজ করবেন। যেমন এখানে আজকে অনেক উপস্থিতি, মাহমুদা আছে, আফিয়া আছে, মুক্তা আছে, হ্যাঁ 7-8 জন আছে আজকে, সংখ্যা আগের চেয়ে বেশি। আমার কথাগুলো শোনা যাচ্ছে স্পষ্ট? এটা একটু কনফার্ম করেন। যিনি ভালো এক্সপার্ট, মাইক অন করতে পারেন তাড়াতাড়ি, আবার অফ করতে পারেন, এরকম একজন দায়িত্ব নেন। দ্রুত বলেন, শোনা যাচ্ছে কিনা আমাকে? স্যার শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে। ধন্যবাদ, আপনি দায়িত্ব পালন করবেন, হ্যাঁ। অন করবেন, অফ করবেন। তাহলে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আমরা জানি বাক্য শুদ্ধকরণ এটা ম্যাক্সিমাম 2-3টা করে থাকে। তাহলে এটা ঘ নম্বর আনসার, আমরা এটা নিয়ে আগে কথা বলি। আই হ্যাভ মাস ওয়ার্ক টু পারফর্ম। এখানে আই হ্যাভ মেনি ওয়ার্কস টু পারফর্ম, আই হ্যাভ মেনি ওয়ার্ক টু পারফর্ম, আই হ্যাভ মাস ওয়ার্কস টু পারফর্ম, আই হ্যাভ মাস ওয়ার্ক টু পারফর্ম। কেন এটা আনসার হলো? যদিও আপনারা পড়তে পারতেন, আমি এটা বলে দিই। এখানে ওয়ার্ক এটা আনকাউন্টেবল নাউন, কাজ, হ্যাঁ, যেমন টাকা, এগুলো হলো আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউন হচ্ছে, তো কি হয়েছে? আবার মাস একটি আনকাউন্টেবল ডিটারমিনার, অতএব ওয়ার্কের পূর্বে মাস বসবে, সোজা হিসাব। তাহলে এখানে মেনি আছে, মেনি আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে না, কাউন্টেবল নাউনের পূর্বে বসবে, অতএব এটা বাদ। মেনি আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে না, এটা কাউন্টেবল নাউনের পূর্বে বসবে, তাই মেনি বাদ। যেহেতু ওয়ার্ক হলো আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সামনে আনকাউন্টেবল ডিটারমিনার বসবে, এটাই স্বাভাবিক। এখানে ওয়ার্কস আছে, আবার মাস আছে। তো এটাও জানতে হবে, কখনো আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস হয় না। তাহলে এখানে ওয়ার্কস আছে, তাহলে এই এসটা আপনার আছে, এই জন্য এটা হবে না। তাহলে দেখেন ওয়ার্ক সামনে মাস, এটা হলো সঠিক অ্যান্সার। ওকে। 27 নম্বর দেখেন, নাসিম, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা। এই যে 27 নম্বর, এটা এত বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা আপনি কল্পনা করতে পারবেন না, পরীক্ষা বারবার আসে। এখানে একটা কনফিউশনের জায়গা আছে যেটা আপনাকে বারবার বিপদে ফেলে। নাসিম উইল ডিসকাস দ্য ইস্যু উইথ রাফি ড্যাশ ফোন। আপনি মনোযোগ দিবেন, কিন্তু কলম খাতা নিয়ে লিখে ফেলবেন, বা আপনার বইয়ে লিখে ফেলবেন। নাসিম উইল ডিসকাস দ্য ইস্যু উইথ রাফিক ফোন। দেখেন এই যে ড্যাশ ফোন, ফোন এর সামনে যদি দা থাকে তাহলে এক নিয়ম, দা না থাকলে আর এক নিয়ম। তাহলে ফোনের সামনে দা নাই, ফোনের সামনে কিছু নেই, তাহলে কি হবে? আসলে আমরা রুলসটা পড়ি। ফোন এর পূর্বে দা থাকলে আহ ওভার হবে, আর দা না থাকলে বাই হবে। তাহলে নাসিম উইল ডিসকাস দ্য ইস্যু উইথ রফিক ড্যাশ ফোন। তাহলে ফোনের সামনে দা নাই, দা ফোন থাকলে ওভার হইতো, যেহেতু নর্মালি ফোন আছে সেক্ষেত্রে বাই হবে। আশা করি বুঝতে পারছেন। আমি কিন্তু যখন পরীক্ষা নিব তখন কিন্তু দা দিয়ে দিব, দেখি আপনারা পারেন কিনা। সেদিন ঝগড়া করবেন, স্যার আমরা তো পড়লাম বাই হবে, আপনি স্যার ওভার কেন সঠিক দিলেন। এই কথা বলারও সেদিন আমরা কিন্তু গরিব লোক পাবো। এটা বুঝেন। আর আমি প্রশ্ন এবার ক্রিটিক্যাল করব, কেন আপনারা 70-এ 70 পান, আটকাইতে হবে, এই জন্য আমি এই ক্রিটিক্যাল থেকে প্রশ্নগুলা করব, বলে দিলাম।
ওকে, 28 নম্বর, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য হিমালয়স, ড্যাশ আছে। এখন বিষয়টা হলো যে মাউন্ট এভারেস্ট আসলে এর সামনে আর্টিকেল বসে কি বসে না। আর্টিকেলে কিছু নিয়ম আছে, বিয়ার আর্টিকেল আছে, কোথায় আর্টিকেল বসে কোথায় বসে না। আমরা আর্টিকেলে ক্লাস নিলে ক্লিয়ার হবে, তবে এখানে সামনে যেহেতু আসছে আমরা এটা এখন ক্লিয়ার করে ফেলবো। দেখেন কি বলছে, কোনো পর্বতের নাম বুঝালে তার পূর্বে আর্টিকেল বসে না। মাউন্ট এভারেস্ট এটা একাই 100, একক একটা আপনার পর্বতের নাম, এই জন্য এর পূর্বে আর্টিকেল বসে না, এটা বেয়ার আর্টিকেল। তাহলে কি হলো, তবে মাউন্টেন বা পর্বতমালা বুঝালে, পর্বতমালা কাকে বলে, ছোট 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 পর্বত, পর্বত এক জায়গায় হয়ে 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 ছোট 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 এরকম বড় বড় অনেকগুলো থাকলে তাকে বলে মাউন্টেন, সেটা হলো পর্বতমালা। যেমন ছোট ছোট দানা দিয়ে মালা হয় ওই রকম ছোট 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 বিভিন্ন বড় মালায় রূপান্তরিত হলে সেখানে আর্টিকেল বসে, এখানে আর্টিকেল দা বসে। তবে শুধু মাউন্ট এভারেস্ট এরকম হলে একক বুঝাইলে সেখানে আর্টিকেল বসে না। এখানে মাউন্ট এভারেস্ট একক পর্বতের নাম, তাই আর্টিকেল বসে না, নো আর্টিকেল আনসার করতে হবে। আমরা গত 16তম নিবন্ধন থেকে আমরা এই প্রশ্নটা যথেষ্ট অ্যানালাইসিস করছি আমরা, এটা জীবনে আপনাদের ভোলার কথা না যদি কলম খাতায় লিখে থাকেন। বলছিলাম যে কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, তিরস্কার করার তিনটা ইংরেজি আছে, একটা হলো রিবিউক, REBUKE, রিভিউ। 2 নম্বরে হলো ব্রিং টু বুক, BRING, ব্রিং টু, BOOK, বুক। ব্রিং এর প্রথমে বি, বুকের প্রথমে বি। আপনাকে অপশনে খুঁজতে হবে, আমাকে এমন ভাবে দিতে হবে যেন বি বি মিল থাকে কিনা। আর একটা আছে সেটা হলো টুক টাস্ক, TOOK, তারপরে TASK, টাস্ক, টুক টাস্ক, এখানেও টি প্রথমে ওখানে টি প্রথমে। এই দুইটা দিয়ে আপনাকে মানে কনফার্ম করতে হবে, যদি টুক আসে তাহলে টাস্ক থাকবে, তাহলে সঠিক। আর বুক থাকলে, ব্রিং থাকলে বুক থাকবে, ব্রিং এর জায়গায় অনেক সময় পাস্ট টেন্সের কারণে বট থাকতে পারে, BOUGST, বট। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ হাবিব, আমি যে এখন ক্লাসে আছি মামুর বিঠা, ওই যে অনলাইনে তোমাদের জেনারেল ব্যস্তকে আগাই নিতেছি, সময় কম তো, সার্কুলার দিয়ে দিবে। হ্যাঁ, 10টা বাজে, হ্যাঁ ঠিক আছে। তা এটা নিয়ে কি কারো কোনো অসুবিধা আছে? তাহলে আকি বলো তো আমি কি বলছি, এই তিরস্কার নিয়ে 3টা কথা বলছি, বলো তো আকি, মাইকটা অন করে দ্রুত। জি স্যার। হ্যাঁ বলেন, দ্রুত বলেন। আমি তিরস্কার নিয়ে 3টা কথা বলছি, কি কি বলছি, দ্রুত। স্যার আমি বুঝতে পারিনি এই জন্য চুপ করে আছি। গতকাল ক্লাস করেন নাই, মানে গত 15-16 ক্লাসটা করেন নাই, কে বুঝছেন না একটু স্যার, বলেন। স্যার আমি গত ক্লাসও করি নাই আর এখন বুঝতে পারি নাই। আচ্ছা, গত ক্লাস কে করছিলেন একজন বলেন দেখি, এটা গত ক্লাসে আলোচনা হয়েছিল, পারবেন কেউ বলতে? আমাকে ফিডব্যাক দেন দ্রুত। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এই যে খেয়াল করেন এখানে আমার উত্তরটা কি, খ নাম্বার। এই যে অথরিটি টুক টাস্ক, এই যে টুক টাস্ক 3টা অর্থ আছে তিরস্কারের, একটা হলো টুক টাস্ক আর একটা হলো ব্রিং টু বুক। এখানে তো ব্রিং টু বুক নেই, রিবিউক নেই, তো আপনি টুক টাস্ক কেমনে মিলাবেন, এই যে টি, এই যে টি। আবার এখানে দেখেন টি দিছে, এখানে টুক হিম টু বুক দিছে, তাহলে হবে না। বুক তখনই হবে যদি এই টুকের জায়গায় যদি ব্রিং থাকে, ব্রিং বা বট, এটা মিল আছে, ব্রিং টু বট বা বুক, অথবা টুক টু টাস্ক, অথবা রিবিউক, এই 3টা ওয়ার্ড দিয়েই তিরস্কার বোঝায়। তাহলে আপনি এটাকে কনফার্ম করবেন কিভাবে, এই যে টুক টাস্ক, এখানে টুক বুক দিতে হবে না, যদি বুক দিয়ে সঠিক করতে হয় তাহলে এখানে ব্রিং দিতে হবে, বি দিয়ে শুরু হবে, আস্তে আস্তে আরো বুঝবেন। 30 নম্বর, দ্য ভার্ব ফর্ম অফ ডিসাইড ইজ, দেখেন ডিসাইড শব্দটি একটি নাউন, ডিসাইড শব্দটি কি, এটা নাউন, যার অর্থ হলো প্রতারণা বা ছলনা। তো ডিসাইড এর ভার্ব হলো ডিসিভ, ডিসিভ, CIT ছিল, সেটা হবে CIVE, ডিসিভ, যার অর্থ ধোঁকা দেয়া, প্রতারণা করা, ছলনা করা। তাহলে আপনি ডিসাইডের ভার্ব ডিসিভ এটা মুখস্থ করে ফেলবেন, এটা মুখস্থের উপরে কোনো ওষুধ নাই। ছবিটা ভালো হয় নাই দেখছেন? আপনাদের কি এগুলো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? এটাকে একটু বড় করতে, বড় না করো তো, স্যার। এটাকে একটু বড় করতে বললে ভালো হইতো, কেমনে বড় করি?
উম, 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 এটাকে বড় করা দরকার ছিল, কারণ ভিডিওটা পরে দেখা যায় না। ও, এটা তো ওয়ার্ড না, ছবি তুলছি, ছবিটা বেশি ভালো হয়নি। এখানে বড় করব, বড় করার কোনো অপশন নেই। তোমরা বড় করতে পারবা, তোমরা এইভাবে টেনে বড় করে দেখতে পারো ফোনে। আচ্ছা, স্লো অ্যান্ড স্টেডি, এটা রাইট ফর্ম ভার্ব, একটা নিয়ম। তো স্লো অ্যান্ড স্টেডি দা রেস, এখানে এই যে এখানে মূলত অ্যান্ড আছে, এখানে নিয়মটা হলো অ্যান্ড দ্বারা যদি দুইটা যদি নাউন থাকে বা দুইটা যদি সাবজেক্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে এখানে মূলত ইজ হবে নাকি আর হবে, সিঙ্গুলার ভার্ব হবে না প্লুরাল ভার্ব হবে, সেটা হলো বড় কথা। সাধারণ আমরা রাইট ফর্ম ভার্ব পড়াবো তোমাদেরকে। সাধারণত অ্যান্ড দ্বারা দুটি সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হলে ভার্ব প্লুরাল হয়। তবে অ্যান্ড দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হওয়া সত্ত্বেও একই ভাব প্রকাশ করলে ভাবটি সিঙ্গুলার হবে। অর্থাৎ স্লো অ্যান্ড স্টেডি যদিও দুইটা আলাদা আলাদা নাউন বা সাবজেক্ট, কিন্তু একই জিনিস বোঝাচ্ছে। একই জিনিস বোঝানোর কারণে সেখানে তোমার ভার্বটা সিঙ্গুলার হবে। তা সিঙ্গুলার ভার্ব কি বলতো? ওই যে উইন, উইন কি সিঙ্গুলার না? উইন হলো প্লুরাল ভার্ব। এর সাথে এস বাই এস দিলে সিঙ্গুলার হবে। যেমন গো ভার্ব, গো কি আসলে সিঙ্গুলার ভার্ব না? গো প্লুরাল ভার্ব। তাহলে গো কখন সিঙ্গুলার হবে? যখন আমরা এস বাই এস দিব। পৃথিবীতে সকল ভার্ব প্লুরাল হিসেবেই জন্মগ্রহণ করেছে, আমরা আমাদের প্রয়োজনেই এস বাই এস দিয়ে সিঙ্গুলার করে নিই। এটা হলো চিরন্তন সত্য কথা। পৃথিবীতে যত ভার্ব জন্মগ্রহণ করেছে সেটা প্লুরাল হিসেবে জন্মগ্রহণ করেছে, আমরা এস বাই এস দিয়ে সিঙ্গুলার করে নিই। ওকে। যেমন প্লে, প্লে একটা ভার্ব। হ্যাঁ, এটাও একটা প্লুরাল ভার্ব, এখানে যখন আমরা এস বাই এস দিব তখন হবে সিঙ্গুলার। তো সেক্ষেত্রে উইন্স এটা সিঙ্গুলার। হ্যাজ অন হওয়ার কোনো কারণ নাই, ওন হওয়ার কোনো কারণ নাই। এ রলিং স্টোন গ্যাদার্স নো মস, হিয়ার রলিং ইজ এ ভার্ব অ্যাডজেক্টিভ পার্টিসিপল জার্ন। এখন বিষয়টা হলো এই উদাহরণটা বারবারই পরীক্ষায় আসে, কারণ বিশেষ আসছিল। এটা আপনারা মুখস্থ করবেন আর বুঝবেন। এ রলিং স্টোন গ্যাদার্স নো মস, এই যে এই রলিং এ প্রশ্ন করছে, ভার্ব প্লাস আইএনজি যদি ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে, এইটা একসাথে অ্যাডজেক্টিভেরও কাজ করতেছে আবার ভার্বেরও কাজ করতেছে। এত তো বোঝার দরকার নাই। এই উদাহরণটাই কেমন জানি সারা জীবন প্রাইমারি নিবন্ধন বিসিএস বারবার আসে, বারবার আসে। তা আমার বুঝারও দরকার হবে না। আমি এ রোলিং স্টোন গ্যাদার্স নো, এটা যদি পরীক্ষায় আসে আমি রোলিংটাকে পার্টিসিপল দেখাবো, শেষ। কি দেখাবো বলেন? পার্টিসিপল দেখাবো, কোনো কথা নেই। পার্টিসিপাল। এত বোঝারও দরকার নেই, ডাইরেক্ট পার্টিসিপল মুখস্থ করবেন। কিছু জিনিস আছে মুখস্থ করেও পারতে হয়। তারপর তো আমরা ক্লাস যখন নেবো তখন, হোয়াট উড বি দা রাইট সিনোনিম ইনিশিয়েটিভ। সিনোনিম মানে কি? একজন বলেন তো দেখি, সিনোনিম মানে কি? বিপরীত শব্দ নাকি প্রতিশব্দ? এম, এইগুলা অবস্থা আপনাদের নোট করেন সমার্থক না কেন? শব্দ। সিনোনিম, সমার্থক শব্দ। সিনোনিম মানে সমার্থক শব্দ। সিনোনিম মানে কি? সমার্থক শব্দ। যে বিটু ভাইয়া সমার্থক। সমার্থক শব্দ। জুম অ্যাপস ডাউন করেছি তবু হচ্ছে না। আরে, আপনি আমাদের হোয়াটসঅ্যাপ, ওই যে একটা আপনি ঢুকতে পারতেছে না হোয়াটসঅ্যাপ গ্রুপের দেয়া লিঙ্কে, লিঙ্কে ক্লিক দিয়ে ঢুকে পড়ুন। ক্লিক দিয়ে ঢুকে পড়ুন, ঢুকে পড়ুন। আচ্ছা দেখেন, তাহলে আমরা কোথায় আছি? সিনোনিম মানে সমর্থক, লিখে নেন কলম দিয়ে, আপনার বইয়ে লিখে নেন। সিনোনিম মানে সমর্থক। ইনিশিয়েটিভ মানে কি সেটা আগে জানেন, উদ্যোগ গ্রহণ করা বা উদ্যম। তাহলে উদ্যম যদি হয়, এন্টারপ্রাইজ আছে, এপ্যাথি আছে, ইনডোলেন্স আছে, অ্যাক্টিভিটি আছে। আমার উত্তর হলো এন্টারপ্রাইজ। তাহলে ইনিশিয়েটিভ, এন্টারপ্রাইজ। ইনিশিয়েটিভ উদ্যোগ, এন্টারপ্রাইজ মানে উদ্যোগ, দেখবেন দোকানের সামনে এন্টারপ্রাইজ লাগা থাকে, হ্যাঁ। তাহলে এন্টারপ্রাইজ মানে উদ্যোগ। আর গ নম্বর ইনডোলেন্স মানে অলসতা, অ্যাক্টিভিটি মানে সক্রিয়তা। আমার সক্রিয়তা দরকার নেই, অলসতা দরকার নেই, উদ্যোগ নেওয়া দরকার। তো উদ্যোগ মানে কি? ইনিশিয়েটিভ আর এন্টারপ্রাইজ মুখস্থ করে ফেলবেন, এটা মুখস্থের পড়া। 34 নম্বর হলো হি প্রহিবিটেড মি, হি প্রহিবিটেড মি, এটা দিচ্ছে আপনার নিষিদ্ধ। প্রহিবিটেড মানে কিন্তু নিষিদ্ধ, কাউকে কোনো কিছু থেকে নিষেধ করা বা বিরত রাখা। তা আপনি যদি কাউকে কোনো কিছু থেকে বিরত রাখতে চান তাহলে তো ফরম হবে, ফ্রম, ফ্রম হবে, ফ্রম থেকে, ফ্রম মানে থেকে। এখানে ইট মানে থেকে না, টু মানে থেকে না, ইন মানে থেকে না। তার মানে বোঝা গেল যে নিষিদ্ধ কোনো কাজের দিকে বিরত রাখতে গেলে ফ্রম ব্যবহার হয়। ফ্রম ডুইং ইট, তাহলে হি প্রহিবিটেড মি ফ্রম ডুইং ইট। ওকে। কল টু মাইন্ড, এইটা আপনাদের জন্য 100% ইম্পর্টেন্ট, কলম দিয়ে 3 স্টার দিয়ে রাখেন। কল টু মাইন্ড বারবার পরীক্ষা এসে আপনাদের আসবে। কল টু মাইন্ড মানে কি? এটা একটা ফ্রেজ, আমরা ফ্রেজ পড়াবো, মুখস্থ করাবো, দেখবেন সব পারবেন। আপাতত জানা আছে, পড়ে নেন। কল টু মাইন্ড
এটিফে যার অর্থ মনে রাখা, স্মরণ করা। তাহলে আমার এখানে ফ্যান্টাসাইজ আছে, অ্যাটেন্ড আছে, রিমেম্বার আছে, রিকোয়েস্ট আছে। ফ্যান্টাসাইজ মানে তো আপনারা জানেনই, উদ্ভট কল্পনা করা, উদ্ভট কল্পনা করা। অ্যাটেন্ড মানে উপস্থিত, কিন্তু কল টু মাইন্ড মানে হলো স্মরণ করা। আপনি কাউকে স্মরণ করেন, তাহলে রিমেম্বার। রিমেম্বার, কল টু মাইন্ড মুখস্থ করে ফেলবেন। 36 নম্বর, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ। আমরা প্যাসিভ ফর্ম অ্যাক্টিভ প্যাসিভ পড়াইনি যদিও, তবু সামনে আসছে, আমরা একবার আলোচনা করে দিব। হি মেড মি লাফ। হি হলো সাবজেক্ট, মেড হলো ভার্ব, মি হলো অবজেক্ট। এই মি লাফ এই দুইটা মিলে একটা অবজেক্ট আর কি। আমরা জানি ভয়েসের কাজও হাতের আঙ্গুল পাঁচটা, ভয়েসের কাজও পাঁচটা। প্রথমে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হয়, তারপরে টেন্স অনুযায়ী একটা সাহায্যকারী ভার্ব নিতে হয়, তারপরে মূল ভার্বে 3 নম্বর বসাইতে হয়, 4 নম্বরে বাই দিতে হয়, প্রিপোজিশন, কখনো অন কখনো কিছু বসে, তারপর আবার সাবজেক্টকে অবজেক্ট বসাইতে হয়, 5টি কাজ করতে হয়। তাই এখানে খ নম্বরটা আপনি দেখেন আনসার দেওয়া আছে, আই ওয়াজ মেড টু লাফ বাই হিম। তাহলে এই বাক্যের এই বাক্যের হি হলো সাবজেক্ট, মি হলো কি অবজেক্ট। তাহলে মি যদি অবজেক্ট হয়, এটাকে যদি আপনি সাবজেক্ট করেন, তো মি হলো অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম হলো আই। তাহলে আই দিলেন আপনি। তারপরে কি বলছিল, মেড, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সেই হিসেবে ওয়াজ বা ওয়ার বসাইতে হবে সাহায্যকারী ভার্ব। তাহলে আপনি ওয়াজ বসাইলেন, আই ওয়াজ। তারপরে এই মেড ভার্ব, এটা 3 নম্বরও যা 2 নম্বরও তা, তা আপনি সেটাকে পাস্ট পার্টিসিপল বসাইলেন, আই ওয়াজ মেড। তবে এখানে এই যে যেহেতু এই যে মির উপরে আর একটা লাফ আছে, এই জন্য টু দিয়ে, যখন এরকম অবজেক্টের পরে আর একটা অবজেক্ট বা আর একটা ওয়ার্ড থাকবে, তখন আপনি টু দিয়ে এটাকে আলাদা করে ফেলতে হবে। এটা একটা একটা মোটামুটি গুরুত্বপূর্ণ নিয়ম। তখন এই যে টু লাফ দিলেন, তারপরে বাই দিলেন, তারপরে এই যে হি সাবজেক্টের হিম দিলেন। তাহলে কি বুঝলেন আপনি? এটাকে আপনি কিভাবে কালকে পরীক্ষায় দিলে আপনি কেমনে বুঝবেন? যে আপনি এইভাবে বুঝবেন যে এখানে মেড মি লাফ, এই অবজেক্টের পরে লাফ আছে, এই জন্য আমাকে টু একটা অতিরিক্ত বসাইতে হয়েছে। ক নম্বরে টু অতিরিক্ত নাই, খ নম্বরে টু অতিরিক্ত আছে, গ নম্বরে টু নাই, ঘ নম্বরে টু নাই, তাই আমার খ নম্বরটা সঠিক। বাকি সবগুলো নিয়ম সঠিক আছে। এভাবেও আস্তে আস্তে পড়া বোঝা যাবে। 37 নম্বর আসেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এফ বাক্য শুদ্ধ করতে বলছে, বাক্য শুদ্ধ করতে বলছে, এখানে ঘ নম্বর শুদ্ধ দিছে। এ ফিউ অফ দ্য দেয়ার থ্রি বয়েজ গট এ প্রাইজ, ইচ অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ, এভরি অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ, অল অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ। এটা ঘ নম্বরটা সঠিক দিয়েছে। কেন সঠিক দিল আমরা এটা দেখে নেই। বাক্যটির বাংলা অর্থ, 3 জন বালকের প্রত্যেকেই একটি করে পুরস্কার পেল, তাই সঠিক ইংরেজি হবে ইচ অফ। খ নাম্বার সঠিক, খ ইচ অফ দ্য। নাম্বারটা সঠিক। হ্যাঁ, আমার এখানে তো ওঠে নাই। ইচ অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ, সঠিক হবে ইচ অফ। এখানে কোনো ব্যাখ্যা, এটাই লেখছে যে বাংলা বাক্যে 3 জন বালকের প্রত্যেকেই একটি করে পুরস্কার পেল, এই জন্য ইচ অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ। এটা আপনারা যে বলছে বুঝে নিলেন, একবার স্মরণ করে দিলাম। এই আপনার মনে রাখবেন কতক্ষণ, পরীক্ষা পর্যন্ত মনে রাখতে পারলো না। হি ফাদার দ্য প্ল্যান, এই যে এটার পাশে 3 স্টার দিয়ে রাখেন, এটার পাশে 3 স্টার দিয়ে রাখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 38 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটার পাশে আপনি 3 স্টার দিয়ে রাখেন। কি বলছে দেখেন, হি ফাদার দ্য প্ল্যান, হিয়ার দ্য ওয়ার্ড ফাদার। দেখেন খেয়াল করেন, ফাদার কিন্তু নাউন আমরা পড়ি, মাদার কিন্তু নাউন পড়ি, কিন্তু আমরা জানি সাবজেক্টের পরে এটা ভার্বের জায়গা, তারপরে দা প্ল্যান এটা অবজেক্টের জায়গা, তা ভার্বের জায়গায় ফাদার চলে আসছে, আবার ইডি যুক্ত হয়েছে, তার মানে বোঝা যায় এটা কিন্তু এখন নাউন নেই। এরকম 5-6টা ওয়ার্ড আছে যেগুলো কি হইতে পারে, নাউন বোথ ভার্ব হইতে পারে, যেমন একটা ওয়াটার, একটা ফাদার, একটা ব্রাশ, হ্যাঁ একটা ব্রাশ, এরকম আরো আছে, আস্তে আস্তে আমি বলবো। এখন হয়তো সবগুলো মনে নেই, 5-6টা আছে যেগুলো আপনাকে মুখস্থ করতে হবে। তাহলে গ নম্বর আনসার, এটা এ ভার্ব। তাহলে এই জায়গায় ফাদার কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আবার কখনো পরীক্ষা আসবে যে ফাদার, ফাদার ইজ এ নাম্বার নাউন, বি নাম্বার ভার্ব, সি নাম্বার অ্যাডজেক্টিভ, ডি নাম্বার নাউন বোথ ভার্ব, তখন আপনাকে ডি নাম্বার নাউন বোথ ভার্ব আনসার করতে হবে। তো এই জায়গায় ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে ফাদার, এই জন্য আপনি ভার্ব আনসার করবেন। ওকে। তারপর দেখেন 29 নম্বর, প্রাইস ফর বাইসাইকেল ক্যান রান ড্যাশ টাকা, 2,000 এটা আপনি মুখস্থ করে ফেলবেন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হুবহু বারবার আসে। ক নম্বর, এস আই এস, এস
হাই, as high as, so high as high to, as high for, এটা পড়বেন as high as, এটা মুখস্থ করে ফেলবেন। এখানে as high as কথাটি অর্থ সর্বোচ্চ বা পর্যন্ত, সুতরাং সঠিক উত্তর as high as, এটা মুখস্থ করে ফেলবেন। এই তো মজার বিষয় আসছে, আমি আপনাদের ফাইনাল পরীক্ষার আগে 20টা কথা বলবো, ওই 20টা থেকে 15-16 মার্ক কমন পাবেন, তার ভিতরে একটা সামনে চলে আসছে, সেটা হলো লেস্ট। লেস্টের পরে সারা জীবনই শুড হবে, SHOULD, শুড। আমি নূর আলম ভাইদেরকেও যা বলছিলাম আপনাদেরকে তাই বলতেছি, ওনারাও পরীক্ষা হলে তাই পাইছে। ইংরেজিতে অনেক সহজ হবে। তাহলে দেখেন, ওয়াক ফাস্ট লেস্ট ইউ মিস দ্য বাস, এই যে লেস্ট আছে না নাই, লেস্ট থাকলে চোখটা বন্ধ করেও শুডে দাগ দিবেন, শুড 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 হয়ে যাবে। এই যে ঘ নাম্বার, কোথায়, এই সারা জীবন এটা থাকবে এবং এটা আসবে ইনশাল্লাহ। ওকে, দ্য ইডিয়ম পার্ট আপ উইথ, পার্ট আপ উইথ মানে আপনাকে বিরক্ত করা হইতেছে, আপনার ধৈর্য ক্ষমতা কত বেশি, কত বেশি, আপনি অনেক বিপদে আছেন, অনেক সমস্যা আছেন, আপনি কতটুকু ধৈর্যশীল, সেটাই পার্ট আপ উইথ মানে সহ্য করার তীব্র ক্ষমতা। তাহলে সহ্য করা, তো এখানে সহ্য করা হলে তাহলে কি হবে, টলারেট অথবা টলারেট হবে। স্টে টুগেদার তো হবে না, স্টে টুগেদার মানে কি দেখেন, স্টে টুগেদার মানে একসাথে থাকা। একসাথে থাকা ঠিক আছে, ধৈর্য ধরে থাকলেন, কিন্তু টলারেট মানে হলো অন্যদিকে, টলারেট মানে অন্যদিকে, এটা আপনাকে পড়তে হবে। তাহলে দ্য ইডিয়ম পার্ট আপ উইথ মিনস, মিনস মানেও সমার্থক, মিনস মানেও সিনোনিম, মিনস মানেও সিনোনিম, এই সিনোনিম, তাহলে পার্ট আপ উইথ এর সিনোনিম হলো টলারেট, মুখস্থ করে ফেলবেন। 42 নম্বর, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কারেক্ট দ্য সেন্টেন্স, হি ড্যাশ টু সি আস ইফ হি হ্যাড বিন অ্যাবল টু ডু। আমরা এটা কিন্তু ট্রান্সফরমেশন নয়, টেন্সে সেটা ক্লিয়ার করে দিয়েছি আপনাদেরকে। এই যে ইফ, ইফ কন্ডিশনাল, ইফ যদি মাঝখানে থাকে, এই অংশটা কি হয়েছে বলেন তো, এই অংশটা কি হয়েছে, হি হ্যাড বিন অ্যাবল টু ডু। আখি, এই এটা কোন টেন্স আছে বলো, তা- এক্সক্লেমেটরি। তাড়াতাড়ি বলো, এটা কোন টেন্স আছে, হি হ্যাড বিন অ্যাবল টু ডু, দেরি কেন, কে পারবেন বলেন, মাইকটা চালু করে বলেন। ইফ হি হ্যাড বিন অ্যাবল টু ডু, কোন টেন্সে, জোরে বলেন, শুনি না কেন, পাস্ট পারফেক্ট। বাস এই কথা জোরে বলবেন, আপনাকে কেন আমাকে বারবার বলতে হবে, বলেন বলেন বলেন। দেখছেন, 9 জন উপস্থিত, আলহামদুলিল্লাহ বলবেন না, আস্তে আস্তে এই গ্রুপটা আমাদের অনেক শক্তিশালী গ্রুপ হবে, অনেক শক্তিশালী গ্রুপ হবে ইনশাল্লাহ। হ্যাঁ, অনেক শক্তিশালী গ্রুপ হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমরা আবার আমাদের আগের জায়গায় চলে যাই। পাস্ট পারফেক্ট যদি হয়, তাহলে আমাকে এই পাশে কি করতে হবে, উড হ্যাভ কাম, এটা ইফ কন্ডিশনাল, এই পাশে আপনি জাস্ট কি করবেন, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করবেন, হ্যাভ কাম, কাম কেম, কাম। ওকে, মাইক বন্ধ করে দেন। তাহলে আপনার এখানে উড হ্যাভ কাম হবে। ওকে, শেষ। এই যে লেখা আছে বিস্তারিত পড়ে নিলেই হবে, আমরা তো ইফ কন্ডিশনালটা ক্লাস করাবো আপনাদেরকে, তখন আর সমস্যা হবে না। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, দেখেন কতগুলো কারেক্ট সেন্টেন্সের নিয়ম আসে, এটা কি লিখছে, খ নম্বর আনসার, হি ইজ বেটার দেন অ্যান্ড সুপিরিয়র টু মি, সুপ্রিয় টু মি, তাহলে হি ইজ বেটার অ্যান্ড সুপিরিয়র দেন মি, এটা কেন হইলো না, হি ইজ বেটার অ্যান্ড সুপিরিয়র টু মি, এটা কেন হইলো না, হি ইজ সুপিরিয়র দেন অ্যান্ড বেটার টু মি কেন হলো না, ব্যাখ্যা দেখেন। কম্পারেটিভ সেন্টেন্সে দুটি কম্পারেটিভ অ্যাডজেক্টিভ থাকলে দুটি ভিন্ন ভিন্ন প্রিপজিশন প্রয়োজন মতো ব্যবহার করতে হয়, বেটারের পরে দেন এবং সুপিরিয়র এর পরে টু বসে, কাজেই সঠিক উত্তর খ। তাহলে বেটারের পরে দেন বসে এবং সুপিরিয়র পরে টু বসে, এই জন্য এটা সঠিক। এখানে ব্যাটারের পরে দেন নাই, তাই ক নম্বর সঠিক নয়। এখানে ব্যাটারের পরে দেন নাই, তাই সঠিক নয়। এখানে ব্যাটারের পরে দেন নাই, তাই সঠিক নয়। এইভাবেই ক্লিয়ার করে নেবেন। ওকে, এবার 44 নম্বর আসেন, সিলেক্ট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্ট্রাগফ্লেশন। ভাইয়া, মিনিং মানে সিনোনিম, মিনিং যদি বলে তাও সিনোনিম বুঝবেন, সিনোনিম মানে বুঝবে সিনোনিম। অ্যান্টোনিম মানে হলো বিপরীত শব্দ, আর সিনোনিম মানে হলো সমার্থক শব্দ। দেখেন কি বলছে, সিলেক্ট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্ট্যাগফ্লেশন, এখানে কি বলছে, স্ট্যাগফ্লেশন মানে কি, অনৈতিক মন্দা, অনৈতিক মন্দা যা ইকোনমিক স্লোডাউন,
অনৈতিক মন্দা বলতে অর্থনৈতিক মন্দা, অর্থনৈতিক মন্দা বলতে মানে আপনার বাজারের সাথে দ্রব্যের দামের বা রাষ্ট্রের যে যোগান বা এগুলোর কোনো নাই। অর্থনৈতিক মন্দা অর্থাৎ এক কথায় টাকার দাম বেড়ে যাওয়া বা এই জাতীয় সমস্যা টমস্যাগুলো আর কি। তাহলে কি হলো, স্ট্যাগফ্লেশনের সাথে আপনি পড়বেন ইকোনমিক স্লোডাউন, অর্ধনমিত হওয়া আর কি। এটা পড়ে ফেলবেন, মুখস্থ করে ফেলবেন, স্ট্যাগফ্লেশন, ইকোনমিক স্লোডাউন, এটা 3 স্টার দিয়ে রাখেন। দা ওয়ার্ড পারমিসিভ মিনস, পারমিসিভ মিনস, এই যে দা ওয়ার্ড পারমিসিভ মিনস বলছে, এটাও আমরা সিনোনিম। দেখেন কতগুলো সিনোনিম পরীক্ষা আসে, আমরা সিনোনিম পড়াবো আপনাদেরকে। গ নম্বর, তাহলে পারমিসিভ মানে স্বাধীনতা দেওয়া, স্বাধীনতা দেওয়া। পারমিসিভ মানে স্বাধীনতা দেওয়া। দেখেন ভাইয়া, পোলাইট মানে শান্ত। ল এবিডিং, ল এবিডিং মানে কি এখানে দেওয়া থাকতে পারে, ল এবিডিং মানে আইন মান্যকারী। আইন মান্য করা কিন্তু স্বাধীনতা না। আপনাকে আইন দিলাম আর আপনি আইন মানলেন, এটা কিন্তু স্বাধীন হিসেবে মানেন নাই, মানা লাগে তাই মানছে, খুব কঠিন। আর লিবারেল মানে হলো স্বাধীন চেতা, উদার। তাহলে বলেন তো কোনটা আনসার হবে? লিবারেল হবে। সাবমিসিভ মানে কি, দেখেন পারমিসিভের সাথে অনেকে সাবমিসিভ দাগায় দিবে, কয় হ্যাঁ হুজুর মিল আছে মেরে দিলাম, হয়ে যাবে, হয় নাই। কিন্তু সাবমিসিভ মানে কি, দেখেন মান্য করতে ইচ্ছুক, এটা আরো খারাপ, বা মানে বাধ্য করা। তাহলে আপনার পারমিসিভ মানে স্বাধীন চেতা, লিবারেল মানে স্বাধীন চেতা। ওকে। 46 নম্বর, হোয়াট উড বি দা রাইট অ্যান্টোনিম ফর অ্যানিহিলেট? দেখেন অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, এতক্ষণ যা পড়ছেন সিনোনিম সমার্থক, এবার পড়বেন আপনি অ্যান্টোনিম বিপরীত শব্দ। হ্যাঁ, অ্যান্টোনিম বিপরীত শব্দ, একটা পড়তেই যদি আমার শেষ হয়ে যায় সময়, কোন তো দেখি, দিব তাও একটা লিঙ্ক দিব, আর 10 মিনিট আছে। কোনটা দিন, আমরা প্রতিদিন 2টা লিঙ্কে পড়াশোনা করব, যতটুকু পড়তে পারি ইনশাল্লাহ। তাহলে হোয়াট উড বি দ্য রাইট অ্যান্টোনিম ফর অ্যানিহিলেট? অ্যানিহিলেটের বিপরীত শব্দ কি আগে দেখেন। অ্যানিহিলেট মানে হলো সম্পূর্ণরূপে ধ্বংস করা। তাহলে আচ্ছা, তাহলে কি ডিস্টরে দিবেন? ডিস্টর তো তাহলে তো সমার্থক শব্দ হলো, আপনাকে দিতে হবে বিপরীত শব্দ। তারপরে এটা কি লিখছে, এটা বোঝা যাচ্ছে না, অবলিরি, আমার এখানে সমস্যা হয়েছে তো, অবলিটারেট নাকি যেন, এস্টাবলিশ, এটা কি লিখছে এক্সটিংগুইশ মনে হয়, ছবিটা ভালো হয় নাই। তো ইস্টাবলিশড হবে, ধ্বংস করা। আর হইলো ইস্টাবলিশ মানে কি, কোনো কিছুকে মানে কি বলে এটাকে, ইস্টাবলিশ করা, প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠা করা, হ্যাঁ প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠা করা। তাহলে ধ্বংস করার বিপরীত শব্দ প্রতিষ্ঠা করা। তাহলে আপনাকে মনে রাখতে হবে অ্যানিহিলেট মানে ধ্বংস করা। যদি কখনো অ্যানিহিলেটের সমার্থক শব্দ আসে, তখন আপনি কি দিবেন? ডিস্ট্রয়, প্রতিষ্ঠা করা, establish ডিস্ট্রয় দিবেন। আর যখন করে। বিপরীত শব্দ বলছে, তখন আপনি কি দিবেন? এস্টাবলিশ দিবেন। আমাকে একটু সাপোর্ট দিবেন এইভাবে, ঠিক আছে? তারপরে লেখা বোঝাই যায় না, আরে, দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ হিজ স্টুডেন্টস, এরপর কি লেখছে এটা? আপনাদের বই দেখে বলেন, প্লান্টিং ট্রিজ ফর 2 আওয়ার্স। ছবিটা তাড়াহুড়ো করে তুলছি তো, ফর টু স্যার আওয়ার্স 47। হ্যাঁ, 49 নম্বর, 47 কি হাত পড়ছে? হ্যাঁ, 47 আর 48 তো পড়ার নাই। ধন্যবাদ। দেখেন সিনোনিম, দেখেন কি পরিমাণ সিনোনিম অ্যান্টোনিম আসে, ইংরেজি সব মনে হয় এই জায়গায় চলে আসছে। মাহমুদার ভিডিওটা অফ করো। তাহলে এই যে দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্ক্যান্টি, তাহলে স্ক্যান্টি, স্ক্যান্টি খেয়াল করেন, স্ক্যান্টি, তাহলে স্ক্যান্টি কি, এটা স্ক্যান্টি অর্থ হলো স্বল্প বা অপর্যাপ্ত। চল। সিনোনিম মানে কি বলেন তো দেখি? সিনোনিম মানে হলো সমার্থক। সিনোনিম মানে কি? সমার্থক শব্দ। সমার্থক। তাহলে অল্পে কি আছে, সমার্থক। এই যে একটা আছে মিয়াগ্রি, মিয়াগ্রি মানে স্বল্প। আর এটা কি আছে, অ্যাম্পল, অ্যাম্পল মানে কি? অ্যাম্পল মানে এখানে দেয়নি, দেখ বাকিগুলো মানে হলো প্রচুর, বলে দিছে এই জায়গায়। খালি মিয়াগ্রি মানে নিঃস্ব, স্ক্যান্টি মানে নিষ্ক, কফাস, তারপরে অ্যাবান্ডেন্ট মানে প্রচুর, এই 3টা মানে প্রচুর। ওকে। 48 নম্বর, আই হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ এ লেকচারার। শোনেন, কোনো পোস্টে চাকরির ব্যাপারে হাবিজি কথা হলে ইন হয় সবসময়, এটা মুখস্থ করবেন, এটা প্রিপোজিশন। তাহলে লেকচারার ইন ইংলিশ, ঘ নম্বর, ইন ইংলিশ। আর এটার পাশে 3 স্টার দিয়ে রাখেন, এত বেশি পরীক্ষা আসে যে আপনাদের আসবে ইনশাল্লাহ। 49 নম্বর, দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ হিজ স্টুডেন্টস ড্যাশ প্লান্টিং ট্রিজ ফর 2 আওয়ার্স। এখানে বড় কথা না, এখানে বড় কথা, আমরা 16তম নিবন্ধনে আপনাদেরকে এই যে অ্যালং উইথ, উইথ এর একটা রুলস পড়াইছিলাম, যারা ক্লাস করছেন তারা বুঝেন বা না বুঝেন, এখন স্মরণ হবে তাদের, সেই নিয়মটা এখানে আসছে। এই অ্যালাং উইথ থাকলে কি হবে, বা উইথ থাকলে দুইটা দুইটা সাবজেক্টের মাঝখানে যদি অ্যালাং উইথ বা উইথ থাকে, তাহলে ওই অনুযায়ী রাইট ফর্ম ভার্বের একটা ভার্ব আপনাকে নিশ্চিত করতে হবে যে সিঙ্গুলার ভার্ব হবে না প্লুরাল ভার্ব হবে। তো দ্য প্রিন্সিপাল অ্যালাং উইথ হিজ স্টুডেন্টস, এখানে উইথ হিজ স্টুডেন্টস, স্টুডেন্টস এটা কিন্তু প্লুরাল একটা সাবজেক্ট। আর অ্যালং উইথ এর আগে দ্য প্রিন্সিপাল, এটা কিন্তু একজন, এটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট।
তো সিঙ্গুলার সাবজেক্ট। এখন আপনি উইথ হিজ স্টুডেন্টস ড্যাশ প্লান্টিং, এই ড্যাশের ভিতরে আপনি সিঙ্গুলার ভার্ব দিবেন নাকি প্লুরাল ভার্ব দিবেন, এটা আপনাকে অ্যালং উইথ আপনাকে ডিজার্ভ করবে। অ্যালং উইথ আপনাকে বলবে যে আপনি প্রিন্সিপাল অনুযায়ী কি ভার্ব বসাবেন নাকি উইথ হিজ স্টুডেন্টস হিসেবে ভার্ব বসাবেন। অর্থাৎ অ্যালং উইথ এর পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবেন নাকি আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবেন, সেটা সেটা ডিসাইড করে দিবে অ্যালং উইথ। তার রুলসটা দেখেন, এই যে অ্যাজ ওয়েল এস, অ্যালং উইথ, অ্যাকম্পেনিড বাই, টুগেদার উইথ ইত্যাদির, ইত্যাদি এর পূর্বে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তাহলে বলেন অ্যালং উইথ এর পূর্বে কি সাবজেক্ট আছে? দ্য প্রিন্সিপাল আছে। তাহলে দ্য প্রিন্সিপাল কি সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হিসেবে আমার ভার্ব হবে হ্যাভ বিন, তো হবেই না, হ্যাভ বিন প্লুরালের জন্য, তাহলে হ্যাজ বিন। দ্য প্রিন্সিপালের সাথে হ্যাজ বিন যায়, ইজ হ্যাজবিন। হবে না। ইজও তো সিঙ্গুলার, ইজ হবে না, আর তো হবেই না, আর প্লুরাল। তাহলে আমাদের কনফিউশন লাগবে হ্যাজ বিন হবে নাকি ইজ হবে, এই দুইটার ভিতরে আমরা কোনটা নিব, কোনটা নিব। হ্যাজবিন। এখন যদি আপনি টেন্স ভালো করে পড়ে থাকেন, তাহলে আপনি নিজেই বলতে পারবেন আপনি ইজ নেবেন নাকি হ্যাজ বিন নেবেন। এই দেখেন, ফর 2 আওয়ার্স কথা আছে, ফর 2 আওয়ার্স কথা আছে। আমরা টেন্সে পড়াইছিলাম পারফেক্ট কন্টিনিউয়াসে ফর 2 আওয়ার্স সিন্স, এই নিয়মগুলো থাকবে। এই নিয়মগুলো থাকলে আপনি বুঝবেন যে পারফেক্ট কন্টিনিউয়াস বা পারফেক্ট কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আপনার যেহেতু 2 আওয়ার্স ফর দিয়ে দেওয়া আছে, এই জন্য আপনাকে ইজ আর প্রেজেন্ট ব্যবহার না করে আপনাকে পারফেক্ট কন্টিনিউয়াসের দিকে যাওয়া লাগতেছে। কথা বুঝাতে পারছি? বুঝছেন কিনা? জি নাই, স্যার। গরিব, গরিব হয়ে গেছে, সাউন্ড নেই। জি স্যার। 50 নম্বর দেখেন, হুইস, হুইস ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স। হাই, কারেক্ট সেন্টেন্সে খাইছে 5-10 চলে আইছে। এটা ঘ নাম্বার কারেক্ট দিছে, কেন কারেক্ট দিছে সেটা আমরা দেখি। এই তো ওই জায়গায় কি ছিল, ওয়ার্ক ছিল, ওয়ার্ক ছিল আনকাউন্টেবল, এই জায়গায় ইনফরমেশন, ইনফরমেশন এটাও আনকাউন্টেবল, ওরা আনকাউন্টেবল দিয়ে আপনাদেরকে কারেকশন করতে দেয়। তাহলে এভরি স্টুডেন্ট আর প্রেজেন্ট টুডে, এভরি স্টুডেন্টস, যদিও এটা প্লুরাল, প্রত্যেক স্টুডেন্ট, তবুও এখানে আপনার ভার্ব ইজ হবে। এভরি ইজ, এভরির পরে ভার্ব সবসময় ইজ হয়, এই কথাটা, এটা রুলস আছে। তারপর 10 কিলোমিটার্স আর, 10 কেন, যদি বলে 10 লক্ষ কোটি কিলোমিটার, তারপরও ভার্ব ইজ হবে। কিলোমিটার কত বেশি হয় হোক, এটা প্লুরাল ধরা যাবে না, এটা একটা কিলোমিটার, এটাকে আপনাকে ইজ ধরতে হয়। 2/3 অফ দ্য স্টুডেন্টস, এই যে 2/3 এটা ভগ্নাংশ, যদি 1/3 বলতো তাহলে এস দেওয়া যেত। যখনই 1/3, 1/4, 1/5, 1/6 এগুলো পার করে 2 যাবে, 3 যাবে, 3/3, 2/3, 2/4, তখনই যাবে, তখনই আপনাকে ভার্ব প্লুরাল ইউজ করতে হবে। তো এখানে এখানে আপনার কই গেল, কই গেল, এই যে স্টুডেন্টস গট ইয়া ব্যবহার করে ফেলছে, এটা হবে না। যাই হোক, আমাদের মূলটা আসি। অল দ্য ইনফরমেশন ইজ, ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল পরে সবসময় ইজ হয়, মোটামুটি যে সিঙ্গুলার ভার্ব, এই জন্য ঘ নম্বর আনসার সঠিক। তো আমাদের মোটামুটি একটা প্রশ্ন সলভ হইলো কলেজেরটা, আমরা আরেকটা প্রশ্ন সলভ করব। যেহেতু আমাদের আমরা টার্গেট করছি যে আমরা কিন্তু খালি 15 পড়বো না, 14 পড়বো, যেহেতু পরীক্ষার সামনে। প্রতিদিন আমরা 2টা করে প্রশ্ন, 50টা করে প্রশ্ন আপনাদেরকে কান ঝালাপালা করে দেবো আর কি, ইনশাল্লাহ। তো আর 3 মিনিট আছে, আমরা এই মুহূর্তে ওটাতে যেতে চাই, যাব। এরকম করে 2-3 দিন পরে দেখবেন ইংরেজি সবগুলো দেখলে আপনার কাছে পানির মতো সহজ মনে হবে। এখন আপনাদের সাথে 2 মিনিট কথা বলি, কথা বলে নতুন লিঙ্ক দিয়ে, তারপর আমরা ওই লিঙ্কে গিয়ে সঙ্গে সঙ্গে আমরা ওই ওই আর একটা প্রশ্ন, স্কুলের প্রশ্ন শেষ করে দেব। আগামীকাল আবার ইনশাল্লাহ আপনার আগামীকাল ইনশাল্লাহ আমরা ইয়া করব, এই 14 15-র একটা বাদ থাকবে স্কুল টু, এইটা সহ ওই যে ইয়া 14-র কলেজ পড়বো 2টা। পরশুদিন আবার 14-র ওই 2টা পড়ে ফেলবো। 2টা পড়া হয়ে গেলে তারপরে আমরা তো বসে থেকে কি করব, তারপরে পরশুদিন, যেহেতু বুধবার পরীক্ষা, পরশুদিন আমরা আবার বাংলা ব্যাকরণ এখানে যেগুলো আছে এগুলো নিয়ে কথা বলবো। ক্লাসটা হবেই, কিন্তু এগুলো আলোচনা করলে আপনাদের কাছে একদম ইজি মনে হবে। আপনাদের কাছে কি ইজি মনে হইতেছে না এখন, বা প্রশ্ন জি সম্পর্কে স্যার। গভীর একটা জ্ঞান আসতেছে না? এটাই দরকার, প্রশ্নকে ইজি মনে করতে হবে। আজকে 9 জন উপস্থিত, আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে বাড়বে। অনেকবার ট্রাই করছি, হচ্ছে না, কত দেখি। এই যে মিতু ভাবি ঢুকতে পারতেছে না, কি করি মিতু ভাবির জন্য। আচ্ছা, কালকে কি ক্লাস হবে স্যার? হবে। আর একবার লিংক দিব, ওনাকে পার্সোনাল লিংক দিলে হবে, অনেক সময় হয় লিংক দিব, তখন ঢুকবেন।
অপেক্ষা করুন। আমাদের এখানে কেউ আছেন নাকি? সঙ্গীত বলতে পারেন। নেই না? ইয়া কি কালকে ক্লাস হবে? স্যার আপনি একটা সঙ্গীত শোনান। সব আমি করি। স্যার আপনি শুরু করেন, আমরা শেষ করে দিব। পারি না, পারলে তো আর ভালো লাগে না। হুম। আচ্ছা হোক। না বলেন নাই। আমরা লিঙ্কটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমরা নতুন করে লিঙ্ক দেবো, ওই লিঙ্কে ঠাস ঠাস করে আবার ঢুকে যাবেন। আমরা আর কত, সর্বোচ্চ আমরা 50-এর ভিতরে ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ। কয়দিন পরে খুব তাড়াতাড়ি করা যাবে, কারণ এগুলো আপনাদের কিচ্ছু মনে হবে না, বিশ্বাস করেন। কবে ক্লাস শেষ করবেন, কবে শীট শেষ করবেন, তার আগেই দেখা যাবে। অনেক অনেক, যেটা আমি কোনো ব্যাচে করিনি আপনাদের করতেছি শুধু, স্পেশাল আপনাদের সুবিধার জন্য। আমি লাইনটা কেটে দিচ্ছি। জি স্যার। উপন্যাসের রচনা করেছিলেন শেলর উপন্যাসের রচনা করেন হচ্ছে 1948 সালে 1948 সালে উপন্যাসের রচনা হচ্ছে 1948 সাল উপন্যাসের রচনা হচ্ছে 1948 সালে 1948 সালে উপন্যাসের রচনা করেন 1948 সাল টপ্পা কি এক ধরনের গান, টপ্পা হচ্ছে এক ধরনের গান। এই গানের গান নীতু বাবু নীতি উত্তর নীতি উত্তর নীতি উত্তর ও ধ্বনির সঠিক উচ্চারণ হলো সঠিক উচ্চারণ হলো ও ধ্বনির সঠিক উচ্চারণ হচ্ছে জি, কারো জন্য মাইক চালু আছে, পড়তেছেন, ভালো আলহামদুলিল্লাহ। মাইকটা বন্ধ করেন, আমরা দ্রুত শেষ করব, যেহেতু আসলে টাইমটা ওভার হয়ে যেতেছে, এত টাইম ওভার করাও যাবে না। 9 মিনিট আমাদের লেট করাইছে, আমরা আজকে আর বেশি সময় নিব না। তাহলে আমরা ওই যে এটা থেকে পড়ছি তাই না, প্রথম পেজ থেকে পড়ছি, সিস্টেমের কারণে 9 মিনিট অপেক্ষা করা লাগলো। আচ্ছা, পারমিসিভ এটা পড়ছি। এই যে স্কুল পর্যায়ে চলে আসছি আমরা। স্কুল পর্যায়ে এখানে ইংরেজি শুরু হয়েছে কোথায়, এটা কি স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে, এগুলো তো আমরা পড়ছি তাই না? ওকে, খেয়াল করেন এই যে এখান থেকে 26 থেকে হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, এটা প্যাসিভ, প্যাসিভ, প্যাসিভ করতে বলছে। আপনি তো জানেন প্যাসিভ করতে গেলে 5টি নিয়ম। তো আসলে আমাদের পরীক্ষা কোনটা আসে, যেগুলো প্রিপজিশন দিয়ে, যেমন সারপ্রাইজের পরে সবসময় অ্যাড হয়, সারপ্রাইজের পরে সবসময় অ্যাড হয়। আমরা জানি প্রিপজিশনে লাস্টে বাই বসাইতে হয়, কিন্তু সারপ্রাইজ উপরে অ্যাড হয়। অথচ দেখেন এই যে আই সারপ্রাইজড অ্যাট, আই ওয়াজ সারপ্রাইজড উইথ, উইথ হবে না, আই হ্যাড বিন সারপ্রাইজড অ্যাট, এই অ্যাট, এই অ্যাট আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার। 3টে অ্যাট আছে, যে কোনো একটা অ্যাট আনসার হবে। তো ঘ নম্বর আনসার, মোটামুটি 5টা কাজ অনুযায়ী এই পাঁচটা ঠিক আছে। যেমন আপনার এই যে মির সাবজেক্টিভ ফর্ম দিয়েছেন আই, তারপরে বিহেভিয়ার, এই যে সারপ্রাইজড ইডি আছে, এই জন্য আপনি ওয়াজ ব্যবহার করছেন। এবার সারপ্রাইজের পাস্ট পার্টিসিপল দিয়েছেন সারপ্রাইজ, তারপর অ্যাট তো দিবেনই প্রিপজিশন বাই এর জায়গায়, তারপর হিজ বিহেভিয়ার, এটাই একমাত্র সঠিক আছে, আর বাকি একটা সঠিক নেই। While living in poverty, the poet had to dash a great deal of suffering. খ নম্বর পার্ট অফ উইথ, হোয়াইল যখন লিভিং বাস করে, ইন এ পভার্টি গরিব মানুষ, দরিদ্র মানুষ, দ্য পয়েট হ্যাড টু, এটা কি যেন বলছে, যে পার্ট অফ সহ্য করা। তাই এখানে গরিবদের মানে জীবন ধারণের যে অবস্থা, সেই অবস্থাকে সহ্য করে, সেটা টলারেট, পার্ট অফ উইথ হবে। দা ওয়াট, এটা কি লেখছে, ক্যামাফ্লেজ না, ক্যামাফ্লেজ মিনস আর কি, যে ক নাম্বার এটা কি, ক্যামাফ্লেজ শব্দের অর্থ হলো ছদ্মবেশ, ছদ্মবেশ যারা ফাঁকি দেওয়া। তো ফাঁকি দেওয়া এর অ্যাপ্রোপ্রিয়েট হলো ডিসগুইস, এটা মানে ফাঁকি দেওয়া, ছদ্মবেশ ধারণ করা। ডিফিকাল্ট মানে কঠিন, হেভি এগুলো হবে না। মিনস মানে হলো আপনার সমার্থক শব্দ। ইট বার্নস দ্য পেটেস্ট অফ এনি উড, পজিটিভ। আমরা কিন্তু আমাদের শীটে ট্রান্সলেশন সেন্টেন্সে বলছিলাম যে কোনো সুপারলেটিভ ডিগ্রিকে যদি আমরা নেগেটিভ করি, তাহলে তাকে আমরা যদি পজিটিভ করি তাহলে নেগেটিভ হয়ে যায়।
তো এই যে পিটিএস্ট আছে, ইএসটি আছে, এটা সুপারলেটিভ ডিগ্রি। তো এটাকে যদি পজিটিভ করেন তাহলে নো আদার দিয়ে করতে হবে, নো আদার, তারপরে আপনার সুপার ডিগ্রি পরের অংশ বসাইতে হবে, তাহলে নো আদার অফ এনি উড, তারপরে এই যে বার্নস আছে ইজ, তারপরে সো, তারপরে আবার এই যে পেটিএস্টের যে প্রিটি সেটা দেওয়ার পরে আবার অ্যাস, তারপরে এগুলো কিন্তু আমরা আলোচনা করছি, সেই হিসেবে এটা করবেন। গ নাম্বার, নো আদার উড বার্নস অ্যাজ প্রিটি এজ ইট। এনিবডি ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। 30 নাম্বার, হিয়ার এনিবডি ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট হিয়ার এনিবডি। এটা খুব সুন্দর একটা প্রশ্ন করছে যে দুটা নাউন পাশাপাশি থাকলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়, অথবা একটা নাউন বা একটা প্রোনাউন যদি পাশাপাশি থাকে প্রথম যেটা থাকবে সেটা অ্যাডজেক্টিভ। এটা একটা বিষয় আছে। তো এখানে সেটা নাই, এখানে হলো এনিবডি ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট হিয়ার এনিবডি ইজ। এখানে আনসার করছে ইনডিফিনিট প্রোনাউন, মানে এনি, হিয়ার এনি বডি ইজ, মানে এটা জাস্ট একটা প্রশ্ন করছে, এখানে অ্যাডজেক্টিভের কোনো নিয়ম কানুন চাই নাই, চাইলে আপনার এনিটা অ্যাডজেক্টিভ হইতো, সেটা হিসাব আলাদা। তো বলছে এনিবডি, এই এনিটা কোন ধরনের প্রোনাউন? কোন ধরনের প্রোনাউন? প্রোনাউন 8 প্রকার আছে, কথা 9 প্রকার আছে। তো এনি এটা হলো ইনডিফিনিট প্রোনাউন, আমরা প্রোনাউন যখন পড়াবো তখন আপনারা বুঝতে পারবেন। 31 নম্বর হলো ওয়ান্স ইন এ ব্লু মুন। ওয়ান্স ইন এ ব্লু মুন, এটা হলো আপনার এটা ফ্রেজ, আমরা পড়াবো আপনাদেরকে ইনশাল্লাহ। তো এটা কি মানে হলো যে এটা ইডিয়ম, সরি ফ্রেজ না, ইডিয়ম, যার অর্থ হলো কদাচিৎ বা বিরল বা দুর্লভ, ভেরি রেয়ারলি। ভেরি রেয়ারলি মানে অত্যন্ত রেয়ারলি, মানে পাওয়াই যায় না এরকম আর কি। তাহলে ওয়ান্স ইন এ ব্লু মুন, অর্থাৎ যদি আপনার এই যে চাঁদ, এই চাঁদটা যদি ব্লু 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 কালার, এটা কিন্তু সহজে পাওয়া যায় না, রেয়ার। তো ভেরি রেয়ারলি। 32 নম্বর যদি পড়েন, ওপেন দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ আই ড্যাশ দ্য বেল। তো এখন আই ওপেন দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ, আফটার, বিফোর, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, এগুলা কিন্তু নিয়ম আছে যে অ্যাজ সুন এর এই অংশ কি হবে, এই অংশ কি হবে। তো আমরা আগে অ্যাজ সুন এর এই অংশ কি আছে সেটা দেখি। আই ওপেন দ্য ডোর, পাস্ট ইনডেফিনিট আছে, তা পাস্ট ইনডেফিনিট থাকলে তাহলে আমার এটাও অ্যাজ সুন এর পরের অংশটাও পাস্ট ইনডেফিনিট হয়েছে, হিয়ার্ড, হিয়ার্ড, তাহলে হ্যাভ হিয়ার্ড হয় নাই, ওয়াজ হিয়ারিং হয় নাই, অ্যাম হিয়ার্ড হয় নাই। অ্যাজ সুন এজ দ্বারা দুটো বাক্য যুক্ত হলে অ্যাজ সুন এর প্রথম অংশ পাস্ট ইনডেফিনিট হবে, পরের অংশ পাস্ট ইনডেফিনিট হবে, এগুলো নিয়ম, হ্যাঁ, এগুলো মুখস্থ করবেন। যেমন আফটার বিফোর হলে কিরকম, একটা পাস্ট ইনডিফিনিট, একটা হলো পাস্ট পারফেক্ট, এই যে কিছু কিছু নিয়ম কানুন। কিন্তু এখানে কি বলছে, দুটাই পাস্ট ইনডিফিনিট হবে, কখন? যদি অ্যাজ সোন অ্যাজ হয়, মুখস্থ করবেন। দা হি টক্স অ্যাজ ইফ, হি টক্স অ্যাজ ইফ, এই অ্যাজ ইফ এটা একটা নিয়ম, অ্যাজ দর মতোই, অ্যাজ ইফ এটা একটা নিয়ম। তাহলে অ্যাজ ইফ এর আগের অংশ কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে পরের অংশ কি হবে, পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, হি ওয়্যার মেড। তাহলে এই পরেন, এই যে অ্যাজ ইফ, অ্যাজ দো, যুক্ত বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হয়। বুঝছেন বিষয়টা? আগের নিয়মে কি বলেন, অ্যাজ সুন এজ হলে দুটাই পাস্ট ইনডিফিনিট হয়, আর অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকলে কি বলছে, প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরটা পাস্ট ইনডিফিনিট হয়। তাহলে এগুলো ঠিক করে নেবেন, প্রথমটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরটা পাস্ট পারফেক্ট হবে, সে কথা কিন্তু এখানে বলা আছে। এই যে, তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত বি ভার্ব সবসময় অয়ার হয়। তো এখানে অয়ার কেন হয়েছে, বি ভার্ব তাই অয়ার হয়েছে, বি ভার্ব। এখানে যদি অন্য ভার্ব থাকতো তাহলে ভার্বের 2 নম্বর হতো, তো যদি অন্য ভার্ব না থাকে তাহলে ভার্বের 2 নম্বর, মানে বি ভার্ব মানে সবসময় ওয়ার হবে। তাহলে অ্যাজ ইফ এর পরে আপনি যদি কোনো অন্যান্য ভার্ব না থাকে তাহলে আপনি ওয়ার ব্যবহার করতে পারবেন, শেষ। তারপর দেখেন, হি হি পার্টেড ড্যাশ হিজ ফ্রেন্ডস ইন টিটস। এই পার্টেড এর পরে সবসময় ফরম হয়, এটা একটা গ্রুপ, মানে প্রিপজিশন বলা যায়, যে পার্টেড এর পরে সবসময় ফ্রম হয়, উইথ হবে না, এগেনস্ট হবে না, বিসাইড হবে না, মুখস্থ করে ফেলবেন। কারো থেকে বিদায় নেওয়া বোঝাতে পার্ট ফ্রম হয়, ওই যে থেকে, বাস। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ক নম্বর দিছে, ইট ট্রেন্ড লাস্ট নাইট, ইট ট্রেন্ড লাস্ট নাইট, লাস্ট নাইট পাস্ট টেন্সের, তারপর ট্রেন্ডও পাস্ট, কিন্তু ইট রেইনস লাস্ট নাইট, দেখেন ইট রেইনস এটা ভার্ব ব্যবহার করছে পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট, আর এখানে একটা লাস্ট নাইট এটা আপনার ইয়ে ব্যবহার করছে পাস্ট ইনডিফিনিট, তাহলে তো হচ্ছে না, পাস্ট টেন্সের একটা লাস্টের মানে গতকাল, তাহলে বাক্যটা ভুল। ইট উইল রেইন লাস্ট নাইট, ফিউচারের সাথে আবার ব্যবহার ব্যবহার করছে পাস্ট, এটা হবে না। ইট রেইন লাস্ট নাইট, এটা হিসেবে আপনার এটা সঠিক, যে পাস্টের ভার্বের সাথে পাস্ট।
ওকে 36 দেখেন গেট রিড অফ কোনো কিছু থেকে মুক্তি লাভ করা। মাঝে মাঝে বলে না যে তুমি মুক্তি চাও কিনা বা মুক্তি চাও কিনা, মুক্তি দিতে চাই সেই। তো সেক্ষেত্রে গেট রিড অফ এটা হলো কোনো কিছু থেকে মুক্তি চাওয়া। তাহলে কি করবেন আপনি? মিনস মানে সিনোনিম মানে সমর্থক। তাহলে লিসেন মানে শোনা, এক্সপ্রেস মানে ব্যাখ্যা করা, প্রিটেন্ড মানে কিছু দিছে কিনা এখানে আমার মতো মনে নেই। তো টু বি ফ্রি ফ্রম কোনো কিছু থেকে ফ্রি থাকা, ফ্রি হওয়া, ফ্রি ফ্রম কোনো কিছু থেকে ফ্রি হওয়া। তাহলে গেট রিড অফ টু বি ফ্রি ফ্রম মুখস্থ করবেন। 37 নম্বর, দ্য টিচার মেড দ্য চিলড্রেন ড্যাশ দ্য বুক। এটা বলছে দ্য টিচার মেড দ্য চিলড্রেন ড্যাশ দ্য বুক। দেখেন মেক ভার্বটি কখনো কখনো পজিটিভ প্রযোজক সেন্সে ব্যবহৃত হয়। তা মেকের লেট ভার্ব যুক্ত বাক্যে দ্বিতীয় ভার্বের আগে কখনো টু ব্যবহৃত হয় না, শুধু ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। তাই অপশন গ হবে, অর্থাৎ রিড ছিল রিডি হবে। তো কথাটা কি বলছে এখানে? একটা সুন্দর নিয়ম বলছে, পজিটিভ প্রযোজক সেন্স ব্যবহৃত হয়, মেকে লেট ভার্ব যুক্ত বাক্যে দ্বিতীয় ভার্বের আগে কখনোই টু ব্যবহৃত হয় না। হ্যাঁ, যেমন টু রিড আছে, এটা হবে না, রিডিং হবে না, সবসময় ভার্বের 1 নম্বর হয়। এই রুলটা নিরিবিলি সময় পড়ে নেবেন। 38 নম্বর, দ্য ওয়ার্ড হোমোজেনাস মিনস মানে সিনোনিম। হোমোজেনাস মানে কি? হোমোজেনাস মানে সমজাতীয়। তাহলে সমজাতীয় মানে যদি হয় তো ডিসিমিলার মানে সাদৃশ্য। ডিসিমিলার মানে কি? সাদৃশ্য বা কি জানো? অফ দ্য সেম প্লেস, একই জায়গা। অফ দ্য সেম ডেন্সিটি, এটা না। অফ দ্য সেম কাইন্ড, একই প্রকার। মুখস্থ করে ফেলবেন, সেম কাইন্ড। তারপর আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা বিষয়টি আলোচনা করব, উই শ্যাল ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, উই শ্যাল ডিসকাস টু দ্য ম্যাটার, উই শুড ডিসকাস অন দ্য ম্যাটার, উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার। তাহলে আপনি এটা এইভাবে মনে রাখতে পারেন যে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব, এখানে কোনো প্রিপজিশন যেটা ব্যবহার হয় নাই সেটা সঠিক। এই যে উই শ্যাল ডিসকাস অ্যাবাউট একটা প্রিপজিশন, অতএব এটা বাদ। উই শ্যাল ডিসকাস টু দ্য ম্যাটার একটা প্রিপজিশন ব্যবহার, সেটা বাদ। উই শুড ডিসকাস অন প্রিপজিশন ব্যবহার, সেটা বাদ। উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার কোনো প্রিপজিশন ব্যবহার হয় নাই, তার মানে এটাই সঠিক অ্যান্সার। কিছু ভার্ব আছে যেগুলো তাদের পরে প্রিপজিশন বসে না, যেমন ডিসকাস। ওকে, দিয়ে দিছে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি। গ নম্বর সঠিক অ্যান্সার। দেখেন, ইউ উইল ফাইন্ড সাচ এ কান্ট্রি নাও হেয়ার ইজ উইল ফাইন্ড সাচ এ কান্ট্রি নাও হেয়ার উইল ইউ ফাইন্ড সাচ কান্ট্রি ইউ। যাই হোক, এই যে নাও হেয়ার উইল ইউ ফাইন্ড সাচ এ কান্ট্রি মুখস্থ করে ফেলবেন। এখানে দিছে ইনভার্সন যুক্ত প্রথমে নেগেটিভ অ্যাডভার্ব, এগুলো বলার সময় নেই, পড়ে নিন। হু ইজ কলিং মি, প্যাসিভ। তো অ্যাক্টিভ প্যাসিভ বারবারই আসতেছে। আমরা ভয়েসটা তাহলে আগে ক্লাস নেবো আপনাদেরকে, এটা মনে করবেন যে আমাদের কোন ক্লাসটা আগে দরকার। হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনিম যদি আগে মনে করেন তো সেটা আগে নিবো, আর যদি বলেন যে না ভয়েসে ক্লাসটা আগে নেন তাহলে নিবো ভয়েসে ক্লাসটা আগে নিবো। এই ভাই আবার কল দিছে এখনো। আচ্ছা ঠিক আছে, খেয়াল করেন। তাহলে কোথায় আমরা উম, এটাও আপনি করবেন। যেমন এটা প্যাসিভের কিছু নিয়ম আছে, যদি হু দিয়ে শুরু হয় তাহলে বাই হোম দিয়ে করতে হয়। তো আল্লাহর রাস্তা সবগুলো বাই হোম দিছে। কয় নম্বর? বাই হোম এম আই বিং কল্ড। এটা আমরা যখন শেখাবো আপনাদেরকে প্যাসিভ ভয়েস, তখন আপনারা ক্লিয়ার হবে, এটা নিয়ে আর ব্যাখ্যা করবো না এখন। দ্য রোডস অফ রাজশাহী আর ওয়াইডার। কয় নম্বর? দেন দেন দোজ অফ ঢাকা, ঢাকা। তারপরে দেন দ্যাট আছে, এটা হবে না, দেন ঢাকা হবে না, এগুলো পড়ে নেবেন। ব্যাখ্যাটা, এই স্পিচ ফুল টু মেনি ওয়ার্ডস মানে বেশি বেশি আগাড়ম্বর গল্প, আমি বই বইটা শেষ করে ফেলাইছি, আমি 3বার খতম দিছি, এই জাতীয় কথা বলে না, এগুলো হলো বাগাড়ম্বর গল্প, বেশি বেশি গল্প, রাশবাড়ি গল্প। সেটা হবে এ ভার্বস স্পিচ, বেশি কথা বলা। এই স্পিচ ফুল টু মেনি ওয়ার্ডস, পড়ালেখা নেই, খালি গল্প বেশি, তার নাম হলো এই ভার্বস স্পিচ। 43 নম্বর দেখেন, ক্রেডিট টাকা 5,000 ড্যাশ মাই অ্যাকাউন্ট। তো এখানে আপনি ক্রেডিট টু হয়, ক্রেডিট একটা প্রিপজিশন আছে, ক্রেডিট টু হয়। মুকুল নামের এক ভাই ঢুকছেন, জানি না কে আমাদের এখানে ঢুকছেন, কার রিলেটিভ জানি না, বা কে কিভাবে ঢুকছেন। আচ্ছা যাই হোক, ক্রেডিট 5,000 আছে, তাহলে ক্রেডিটের সাথে টু হয়। এই যে ক্রেডিট টু মানে জমা করা। হ্যাঁ, এই ক্রেডিটের কারণে এখানে টু প্রিপজিশন ব্যবহার হয়েছে। অল ফলোয়ার ইন্টারোগেটিভ, আমরা পড়ছি যদি অল থাকে তাহলে আমরা ইন্টারোগেটিভ করতে গেলে কি দিয়ে করব? ক নম্বর? হু দিয়ে করব। তো হু দিয়ে করবো, এখানে সবগুলি হু দিছে, তাহলে হু। আবার এই যে লাভ ফলোয়ার, এটা অবশ্যই আপনার মানে থার্ড পার্সনের প্লুরালের সাথে ছিল, যে যার কারণে ডাজ ব্যবহার হবে, তাহলে হু ডাজ নট লাভ ফলোয়ার। আমরা কিন্তু এগুলো পারি,
আজকে নতুন করে শেখার কিছু নেই। সার্চলি দ্য অডিয়েন্স ফ্রম দ্য ওয়ার্ড স্টাডি ইজ অ্যাডজেক্টিভ, দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড স্টাডি। স্টাডি এটার অ্যাডজেক্টিভটা কি মূলত? স্টাডি শব্দটি নাউন, স্টাডি শব্দটি নাউন, তাহলে অ্যাডজেক্টিভ কি হবে? তাহলে নাউন ও ভার্ব দুটি হতে পারে, তবে স্টাডি এর অ্যাডজেক্টিভ হচ্ছে স্টাডিয়াস। স্টাডিয়াস স্টাডিয়াস শব্দের শেষে ও ইউএস যুক্ত হলে সে শব্দটি অ্যাডজেক্টিভে পরিণত হয় স্টাডিয়াস। পড়ুয়া, পড়ুয়া ছাত্রী, আমরা বলি না তুমি আসলে পড়ুয়া ছাত্রী, সেটাই। তাহলে স্টাডি স্টাডিয়াস এটা পড়বেন। স্টাডি হবে না, স্টাডিলি হবে না, স্টাডিটি হবে না, স্টাডিয়াস হবে। 47 নম্বর, হি সেড আই ওয়েন্ট টু টাঙ্গাইল। ইনডিরেক্ট, ডিরেক্ট, ইনডিরেক্ট নারেশন আমরা এগুলো আপনাদেরকে পড়ে নিই, এটা যখন পড়াবো তখন পারবেন। আপাতত এটা আপনি আপনার মতো করে পড়ে নিন, এটা আমি বলবো না এখন। 48 নম্বর, দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ইকোনমি। ইকোনমি এর ভার্ব কি? ইকোনমি এর ভার্ব কি? আপনারা পড়বেন ইকোনোমাইজ। ইকোনোমাইজ, ইকোনমি শব্দের ভার্ব হলো ইকোনোমাইজ, যার অর্থ হলো ব্যয় সংকোচন করা। কিছু শব্দ শেষে আইজেটি শব্দ ব্যবহার করে ভার্ব করা যায়, যেমন ফর্মাল, ফর্মালাইজ, ন্যাচারাল, ন্যাচারালাইজ, ন্যাশনাল, ন্যাশনালাইজ, ন্যাশনালাইজ। আমি এখান থেকেও তুলে দেবো আপনাদেরকে, খালি এখান থেকে দিব তা না, এখান থেকেও দিব, বুঝেন? এ পার্সন হুজ হেড ইন দ্য ক্লাউডস। হেড ইন দ্য ক্লাউডস মানে, হেড মানে মনে করেন মাথার উপরে, মানে ধরেন মাথায়, আর ক্লাউড মানে মেঘ, মাথার উপরে মেঘ। তো এটা মানে কি? হে খালি ঘুমায়, দিনে খালি স্বপ্ন দেয় আমি চাকরি পাবো, আমি এই করবো সেই করবো, কিন্তু পরে না, দিনে ঘুমালি স্বপ্ন দেয়। হেড, হে পার্সন হুজ হেড ইন দ্য ক্লাউডস, যখনই আপনি হেড ইন ক্লাউডস দেখবেন, মেঘের কথা পাবেন, তখনই এ ডে ড্রিমার, এ ডে ড্রিমার, দিনের স্বপ্নবাস, দিনের স্বপ্নবাস। খ নম্বর, দিনের স্বপ্নবাস। শব্দটি কেটে দাও, শব্দটি কেটে দাও, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনারা 3 স্টার দিয়ে রাখবেন। তার আগে দেখি, এটা যেহেতু লাস্টের প্রশ্ন, আমাদেরও ক্লাস শেষ, আমরা আজকে আর লম্বা করবো না, রাতের ব্যাপার। উপস্থিত 9 জন, ঠিক আছে, তখনও যা ছিলেন এখনো তাই আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের আমরা কথা রাখছেন, কথা রাখছেন, ইনশাল্লাহ। আমরা আর একটা আছে, এটা দিয়ে আমরা শেষ করে দেবো। মা কই গেল? দেখছো জ্বালা কোথায় গেল? ভাইয়া মগর রেখে চলে গেছে। দেখেন, শব্দটি কেটে দাও, কেটে দাও, এখানে কাট দা ওয়ার্ড আছে, যারা গরিব তারা এটা দাগাবে, কাট পার কইছে, কাট দাও। এখানেও কাট আছে, কাটতে কইছে কাট থ্রো দা ওয়ার্ড। কাটতে কইছে কাট আউট দা ওয়ার্ড। আসলে একটাও না, এরকম অর্থগুলো একটু ব্যতিক্রম হয়। প্যান থ্রো দা ওয়ার্ড, এই যে প্যান থ্রো দা ওয়ার্ড, এটা মানে শব্দটি কেটে দাও, ঠিক আছে। আজকে আমরা আর লম্বা করব না, 10টা 7 বাজে। আমরা প্রতিদিন 10টা পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। আজকে 10টা পর্যন্ত পড়লে ওইটাও শেষ হইতো, যদি 9 মিনিট আমাদেরকে না ভোগাইতো। এখন অ্যাপস প্রবলেম করে, অ্যাপস বলে দেয় 9 মিনিট অপেক্ষা করেন, তো কিচ্ছু করার নেই, নেই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ। প্রত্যেকটা দিন 8টা 45-এ দেখা হবে ইনশাল্লাহ। 8টা 45, 9 মিনিট আমরা সময় দিকে দিয়ে দেবো, টোটাল 1 ঘন্টা ক্লাস করবো। কি আপনারা আসবেন তো ইনশাল্লাহ? জি স্যার, ইনশাআল্লাহ। খুব কষ্ট